চলেন শুরু করা যাক। আজকে প্রথম যে কোশ্চেনটা, করিম লিমিটেড জানুয়ারি 1, 2001 তারিখে সরঞ্জাম ক্রয় করে যেটা 15% হারে ক্রমশমান্তের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। 31শে ডিসেম্বর 2005 তারিখে অবচয়ের পরিমাণ কত মানে দাঁড়ায় হলো 34,385.9 টাকা। হ্যাঁ, এত কঠিন অঙ্ক করার দরকার নেই, পরীক্ষার হলে আসলে স্কিপ করবেন। আর ঢাবিতে তো আসার সম্ভাবনাই নেই, একদম 0% সম্ভাবনা ঢাবিতে আসার সম্ভাবনা। এখন যেটা বলছে সরঞ্জামের ক্রয় মূল্য কত, এই টাইপের অঙ্ক আমি আগেও করাইছিলাম। যদি আপনাদের মনে থাকে যে আমরা যেটা করি ক্রয় মূল্যের উপরে, আমরা ক্রমশ মানে যেটা করি ক্রয় মূল্যের উপরে আমরা এখানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে 15, তাহলে 15 বাদ দিয়ে যেটা থাকে অর্থাৎ 85/100 এইটা গুণ দিই অবচয় নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে এখন 2001 সালে ব্যবহার করছে, 2001 পুরাটা, 2001 পুরাটা, 2002, 2003, 2004 এবং 2005 সালে অবচয় নির্ণয় করছে। তার মানে আমাদের 4 বার হলো গুণ দিতে হবে এই যে 85/100 এইটা দিয়ে, ঠিক আছে, 85/100 দিয়ে 4 বার গুণ দিতে হবে। হ্যাঁ, আর পঞ্চম বছর যেটা এই যে 1 2 3 4 গেল, মানে 1 2 3 4 সাল গেল, 5 সালে এসে যেটা করতে হবে সেটা হলো এই 15/100 দিয়ে গুণ দিতে হবে। আমরা জানি এইটা করলে আমাদের যেটা বের হয় সেটা হলো অবচয় বের হয়। এখন আমাদের অবচয় আসলে দিয়ে দেওয়া আছে, কত দেওয়া আছে, 74,385.9 টাকা দেওয়া আছে, ঠিক আছে, 9 টাকা দেওয়া আছে, 74,385.9 টাকা আমাদের দেওয়া আছে। অর্থাৎ আমরা বলতে পারি এই ক্যালকুলেশন সমান সমান 2005 সালের অবস্থায়, মানে আমরা তো এইটুকু করলে 2005 সালের অবস্থায় পাইতাম, তাই না? ক্রয় মূল্য তো এখানে দেওয়া নেই, ধরলাম ক্রয় মূল্য কিছুটা দেওয়া ছিল, তো ওইটার উপরে যদি আমরা এই যাবতীয় ক্যালকুলেশনটা করতাম তাহলে আমরা এই 74,385 টাকা পাইতাম, যেটা হলো 2005 সালের অবস্থায় বের হইতো। তো অবচয় আমাদের দেওয়া আছে, কিন্তু ব্যাপারটা হলো এখানে ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে এখন আমাদের যদি ক্রয় মূল্য নির্ণয় করতে হয় তাহলে আমরা জাস্ট ওইটাকে কি করবো, এই সাইডে নিয়ে আসবো আর ক্রয় মূল্যকে এই সাইডে নিয়ে আসবো। তাহলে এখন অঙ্কটার সিস্টেমটা ঘুরে যাবে, 74,385.9 এর সাথে এইখানে যেগুলো গুণ ছিল এগুলো সব উল্টে যাবে, তার মানে 100 উপরে চলে যাবে, নিচে 85 চলে আসবে, ঠিক আছে, উপরে 100 চলে যাবে, নিচে 85, মানে সেম জিনিসই, শুধুমাত্র জাস্ট ওইটা এই সাইডে আসার কারণে উল্টে অঙ্ক ঘুরে গেছে, ঠিক আছে। উপরে 100, নিচে হলো 85, উপরে 100, নিচে হলো 15। এইটা ক্যালকুলেশন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ক্রয় মূল্য সেইটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা আপনি দেখেই বুঝতে পারতেছেন যে এটা মোটামুটি করতে গেলে আমাদের 2-3টা কম্পিউটার লাগবে ক্যালকুলেশন করতে গেলে, ঠিক আছে। তো এটা স্কিপ করা উচিত, যদি আপনি করতে চান তাহলে করে দেখেন, উত্তর বের হয়ে যাবে না, ঠিক আছে। হ্যাঁ করেন, আপনি করা লাগবে না, আমি করে দিচ্ছি। এখানে দেখেন ক্যালকুলেটর আসবে না, আমি চাপ দিলাম তো আসার পর দেখেন তো ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, 7 4 3 8 5.9, তাই তো। গুণ কত, গুণ হলো কয়টা 100, 1 2 3 4 5টা 100, তাই তো। তাহলে গুণের 5টা 100 না দিয়ে আমরা কি করতে পারি, 1 দিয়ে 2 4 6 8 10টা শূন্য বসাইতে পারি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শূন্য, 2টা 4টা 6টা 8টা 10টা শূন্য বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ভাগ দিব কত দিয়ে, এই দেখেন এত বড় একটা অ্যামাউন্ট হয়েছে, ভাগ দিব হলো 85, হ্যাঁ 85, আবার ভাগ দিব কত দিয়ে, আবার ভাগ দিব 85 দিয়ে, আবার ভাগ দিব 85 দিয়ে, আবার ভাগ দিব 85 দিয়ে, আবার ভাগ দিব কত দিয়ে, 15 দিয়ে, ঠিক আছে। সমান সমানে চাপলে দেখেন এখানে 9,50,000.1197303672 টাকা আসে, তাই না? দেখতে পাচ্ছেন 9,50,000.1197303672 আসে না, আসছে, হয়ে গেলেন আপনি। হ্যালো, তাহলে কি ক্যালকুলেটর ক্যান্সেল করে দিব? এত বড় যে 9,50,000.1197303672, মানে মূল তো 3,50,000 নাকি? হ্যাঁ তাই না, এরপরে দশমিকের পরের গুলা কি আমরা নিব নাকি, কোনো প্রশ্নই নেই।
ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি বুঝলাম যে হ্যাঁ এটা 9,50,000 টাকা উত্তর হয়, কিন্তু ক্যালকুলেটর চেপে 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 তারপর হয়। ঠিক আছে, ওকে। মুখে করতে গেলে করতে পারবেন, কিন্তু সারাদিন লেগে যাবে। হ্যাঁ, এই 85 দিয়ে 100 দিয়ে কাটাকাটি করবেন, হ্যাঁ 5 দিয়ে কাটাকাটি করবেন, করতে 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 একটা লেভেলে গিয়ে মিলবে। ওকে, তো আমরা একটা করে ফেলছি। আমরা দ্বিতীয় কোশ্চেনটা, আসবাবপত্রের ক্রয় মূল্য দেওয়া আছে 2 লক্ষ টাকা, পরিবহন খরচ দেওয়া আছে 10,000 টাকা, ভ্যাট দেওয়া আছে 30,000 টাকা। আমরা জানি ভ্যাটের অঙ্ক 3/23 দিয়ে করতে হয়। আচ্ছা, হুম, ভ্যাটটা দারুণ প্রশ্ন। কিছুই করার দরকার নেই আসলে, করলে অঙ্কের উত্তর এমন একটা কিছু আসবে না যে আসলে খুবই টাফ। সম্ভবত এরা ইনক্লুড করছে, পরে আবার বাদ দিছে, ভ্যাট বাদ দিছে, দিয়ে অঙ্ক করছে। যোগ তো করবেন না, আসলে বাদ দিতে হয়। যোগ করার তো কোনো প্রশ্নই আসছে না। ব্যাট আপনি যোগ করবেন নাকি? ব্যাট তো বাদ দিতে হয় তো। হুম, ইনক্লুডেড। হুম, হ্যাঁ ইনক্লুডেড, হ্যাঁ। তো ইনক্লুডেড। চলেন কি করছে আসলে করে দেখি, বুঝতেছি না আসলে। ক্রমহ্রাস মান একে দিছে, তারপরে আবার এই। চলেন আমরা ওগুলো বাদ দিয়েই চিন্তা করি। তো 2 লাখ টাকা যেটা ক্রয় মূল্য, পরিবহন খরচকে আমরা যোগ করবো। যোগ করলে কত হবে? 2,10,000। তাহলে আমরা এখন এই যে 2,10,000 এর কিন্তু ব্যাট বাদ দেওয়ার দরকার আছে। জানি না আসলে, আমি বুঝতেছি না, করে দেখেন কি হয়। 10% বলছে, তাহলে তৃতীয় বছরের অবচয় জানতে চাইছে। তাহলে 2 বার আমরা গুণ দিব 90/100 দিয়ে। হ্যাঁ, 2 বার গুণ দিব 90/100 দিয়ে, আর তৃতীয়বার গুণ দিব 10/100 দিয়ে। ঠিক আছে, তাহলে এখন করলে কত হবে না? 1 2 3 4, 1 2 3 4 5 6 5 6। আচ্ছা, ধরুন 21 গুণ 9, 9 অক্ষে 9, 9 দুগুণে 18 গুণ 9, ধরুন 81 1 হাতে 8, 8 নং 72 আর 8, 72 আর 8 80, 0 হাতে 8, 9 অক্ষে 9 আর 8, 9 আর 8 17। সম্ভবত উত্তর মেলেনি, তাই না? হ্যাঁ, হুম। ক্রয় মূল্য, ভ্যাট যদি আমরা বাদ দিই, তাহলে 2,10,000 3/23 যদি করি কত হয়? 2,10,000 গুণ 3/23 আসে হলো 27,391। 27,391। 27,391। 1,82,000 করে 90 গুণ 90 গুণ 10 ভাগ 2 3 4 5 6। কিছুই করেনি ওরা, এরা শুধু 2 লাখ, পরিবহনও যোগ করেনি, বুঝছেন? পরিবহনও যোগ করেনি, 2 লাখ টাকার উপরে জাস্ট অঙ্ক করছে। ঠিক আছে, না পরিবহনের ওরা মুনাফা মানে ব্যয়ের মধ্যে দেখাইছে, অন্তর্ভুক্ত করছে, বুঝছেন? আর একটা কি ব্যয় আছে না, কি বলে ওটারে? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে ইনক্লুড করছে। অবশ্য তা করলেও মিলবে না, কোনোভাবে মেলানো সম্ভব না। হ্যাঁ, করতে হয় কিন্তু কোনোভাবে মেলানো সম্ভব না।
কোনোভাবে মেলানো সম্ভব না এটাকে। ওটা করলে তো আরো কমে যাবে, তার মানে 16,000-এ চলে আসবে না, এখন তাও 17,000-এ গেছে, ওটা করলে 16,000-এ চলে আসবে। ঠিক আছে, আর ক্রয়ের সাথে ব্যাট টোটাল যদি যোগ করেন, হ্যাঁ ওটা অবশ্য কথা, মানে ক্রয়ের সাথে যদি যোগ করেন তাহলে হ্যাঁ ঠিক আছে, না ঠিকই আছে, 2,10,000 আর 27,000 কত, তার মানে 2,30,000-এর মতো একটা অ্যামাউন্ট দাঁড়ায়। ঠিক আছে, ওই যোগ করছে, ব্যাটটা যোগ করছে করে টোটাল ক্রয় মূল্যটা বের করছে। হ্যাঁ, তো ক্রয় মূল্য ঠিক আছে, যোগ করছে, যোগ করে কত জানি হয়েছিল, পরিবহন খরচের উপরে তো ব্যাটের টাকা অন্তর্ভুক্ত হবে না, 2 লক্ষ টাকার উপরে হবে, আগের বার ভুল করছি, 2 লক্ষ গুণ 3/23, হ্যাঁ 3/23, তাহলে কত হয়, 26,000 এই টাকা হয়, এর সাথে যোগ হবে 2,10,000। ঠিক আছে, করলে হয় হলো এই যে 2,36,000 সামথিং, এর সাথে হইলো গুণ 90 গুণ 10, হ্যাঁ, আর ভাগ হলো একের পরে শূন্য বসলে হইলো 2 4 6টা, 1 2 3 4 5 6। ঠিক আছে, এই দেখেন 19,123 টাকা হয়। ঠিক আছে, 19,123 টাকা হয়, মানে 19,440-এর কাছাকাছি, এই জন্য এইটা উত্তর দিছে। বাদ না, যোগ করতে হবে, মানে ধরেন আপনি স্বপ্নতে কেনাকাটা করছেন, কখনো স্বপ্নতে কেনাকাটা করলে আপনার যে ক্রয় মূল্যের সাথে আপনার ব্যাটের টাকাটা কি করে দিয়ে যোগ করে টোটাল ক্রয় মূল্য বের করে না। ঠিক আছে, তো এইটাই আসলে ব্যাটটা বের করে আবার যোগ করছে, মানে এটা ব্যাটের টাকা ছাড়া 2 লাখ টাকা। ঠিক আছে, ব্যাট ছাড়া 2 লাখ টাকা, মানে জাস্ট বেসিক ক্রয় মূল্যটা, বুঝছেন? এই হলো কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার পরেরটা দেখেন, পরেরটাতে বলছে যন্ত্রপাতির ক্রয় মূল্য হলো 1 লাখ টাকা, স্থাপন ব্যয় 5,000 টাকা, ব্যাট 15,000 টাকা, বার্ষিক এখানে তাহলে 15,000 আগে যোগ করেন আর এইটা যোগ করেন, তাহলে টোটাল কত হচ্ছে, 1,20,000 টাকা হচ্ছে না, 15,000, হ্যাঁ স্থাপনা ব্যয় যোগ করবেন না, আগে করেন পরে করেন, যোগ করা লাগবে তো, ব্যাটের টাকা আগে যোগ করেন, কোনো সমস্যা নেই। স্থাপন ব্যয় মানে কি, প্রতিস্থাপন ব্যয় যেটা, ওটা ওই ক্রয় মূল্যের সাথে ডিরেক্টলি ইনভলভ না, ইনভলভ তো। তাহলে 2 লক্ষ, এটাও যোগ হবে এটাও যোগ হবে, 1,20,000, এর উপরে এবার 20% করতে হবে, তাহলে প্রথমবার কত হবে, 80/100, পরের বারও 80/100, পরের বার হলো 20/100। তাহলে এখন কাটাকাটি করেন, দুইটা দুইটা, এইখানে দুইটা দুইটা, এই দুইটা একটা দুইটা, ওকে। তাহলে এবার 12 গুণ 8 কত হয়, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 12 96 আর কি, হ্যাঁ। আচ্ছা, গুণ আবার 8, হ্যাঁ, তাহলে 8 6 48-এর, 8 হাতে 4, 8 নং কত, 8 নং 72 আর 4 কত, 76, এর সাথে এবার গুণ হবে 2। ঠিক আছে, আমি গুণ ঠিকঠাক করতেছি তো, মানে আমি এই গুণ করতেছি, শূন্যগুলা কাটাকাটি করে নিছি, এখন জাস্ট গুণ করতেছি। এই 12-র সাথে 8 গুণ করছি, 8 12 96, 96-এর সাথে 8 গুণ করছি, 8 নং কত, ওই 6টা 48-এর 8 হাতে 4, 8 নং 72 আর 4 76, গুণ এখানে 20, তো একবারে 2 গুণ করতেছি, করে পরে শূন্য বসে দিব। 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, আর এই শূন্যটা বেঁচে আছে যে বসালাম, তার মানে 15,360 টাকা, এই যে 15,360 টাকা, বুঝতে পারছেন? এরপরে চলে আসেন, সুন্দরবন লিমিটেড 2006 সালে মেশিন ক্রয় করছে, 10% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। এখন 6 এর পরে 6 7 8 9 4 বছর, 6 7 8 9 4 বছর মেশিনের অবচয় এই টাকা ধার্য করা হলে ক্রয় মূল্য কত, এটাও তাহলে একই ভাবে না, প্রথম একদম শুরুতে আমরা যে অঙ্কটা শুরু করছিলাম সেটার মতো না, সেটার মতো তো, মানে ক্রয় মূল্য গুণ হলো আমাদের কত, 90/কত, 90/100 গুণ 90/100 গুণ 90/100 গুণ 10/100, এইটার মান দেওয়া, এটা করলে ক্যালকুলেশন করলে যে মান পাওয়া যাবে সেইটার দাম হলো কত, 14,580। তাহলে এখন যদি আমি ঘুরাই লিখি, তাহলে 14,580-র সাথে 100/90 গুণ 100/90 গুণ 100/90 গুণ
100/90, 90 না তো, এখানে কত, 10, 10 সমান সমান যা হবে ক্যালকুলেশন করলে তাই হবে উত্তর, ঠিক আছে। সো এগুলো অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে, অ্যাভয়েড করা উচিত, এগুলো ক্যালকুলেশন করা চারটেখানি কথা না, ঠিক আছে। আমরা তাও একবার করার চেষ্টা করে দেখি। এই যে 4টা শূন্য কেটে দিলাম, 1 2 3 4, এবার কি করবেন, 10 9 মানে যাই কাটাকাটি করেন শেষে যাই আপনার সেই ভেজাল লাগবে না, 9 দিয়ে ভাগ করা লাগবে না, কখনো না কখনো আপনার সেই 9 দিয়ে ভাগ করা লাগবে না। এখানে 10 দিয়ে ভাগ করলে সেই 9 থাকবে না, এখানে 10 দিয়ে ভাগ করলে 9 থাকবে না, 9 থাকবে না, তো 9 দিয়ে ভাগ করা মানে বুঝতে পারতেছেন। আচ্ছা, যাই করেন না কেন দিন শেষে এসে আপনার কি 9 দিয়ে ভাগ করা লাগবে না সব জায়গায়, তার মানে 9 দিয়ে 3 বার ভাগ করা লাগবে, 9 দিয়ে 3 বার ভাগ করা মানে বুঝতে পারতেছেন। আপনারা পরীক্ষার কোনো প্রশ্ন অ্যান্সার করার দরকার আছে, একটা করে বাসায় চলে আসবেন, ঠিক আছে, আর কিছু অ্যাভয়েড করা দরকার উচিত। আচ্ছা, এরপরে 42 নম্বরে বলতেছে, হ্যাঁ এগুলো আপনি একটুখানি খেয়াল করলে তো হয়ে যায় কত সালে আসছে, কোথায় আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 11-12 সালে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আপনি পরীক্ষা দিবেন তখন চট্টগ্রামে চিন্তা চট্টগ্রামে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছে, একটা টাইমে আসতো 2005-6 সালের দিকে আসতো। তারপরে তো 5-6 সালের কথা বলি নাই আপনারা, আমি বলছি কত সাল, আজকে একটু আগে তো বললাম কথা হলো যখন, তখন কত সালের থেকে কত সালে কোশ্চেন করতে হচ্ছে। হ্যাঁ 14-15 পড়াটাও দরকার, আচ্ছা পড়েন 2014-15, ঠিক আছে, 2014-15 থেকে পড়েন, 2015-16 পড়লেই এনাফ, 10 বছর, 2015 থেকে 2016 মানে 2025 আর কি, 2015 থেকে 25 এইটা পড়লেই এইটাই অনেক পড়া হয়ে যায়, ঠিক আছে। তো ওই 2015-16 সালের কোশ্চেন প্যাটার্ন আর ওই 2006-5 সালের কোশ্চেন প্যাটার্ন, তো দুইটার কোশ্চেন প্যাটার্ন তো আলাদা, তাই না, তো দুটো তো মিলবে না কখনো একটার সাথে। হ্যাঁ দরকার নেই, আপনারটাই আপনি পড়েন, আর পড়তে চাইলে পড়েন, কিন্তু লাগে না তো, শুধু আপনারটা পড়েন। হুম। এখন দরকার নেই তাহলে, এখন শুধু কোশ্চেন ব্যাংক একদম টানা মুখস্থ করবেন, বুঝতে পারছেন। কোশ্চেন ব্যাংক থেকে যদি একটা কোশ্চেনও আসে তো আপনি যেন শিওর থাকেন যে ওই কোশ্চেন আপনি মানে ওইটা শিওর পারছেন, ঠিক আছে। সবগুলা সাবজেক্ট, আমি শুধু হিসাব বিজ্ঞানের কথা বলতেছি না, সবগুলা ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ইংরেজি, সব বাংলা, কোশ্চেন ব্যাংক থেকে যে কয়টা কোশ্চেন আসবে আপনি যেন শিওর থাকেন যে আমি এটা কোশ্চেন একদম শিওর মার্কস পাচ্ছি, মানে একদম টানা মুখস্থ, একদম কোশ্চেন ব্যাংক মুখস্থ করার পরে তারপরে এবার ইউসিসি শীট, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক আর ইউসিসি শীট যদি আপনি টানা, মানে ইউসিসি শীটের যে এমসিকিউ গুলো আছে, হ্যাঁ প্রিভিয়াস শুধু, হ্যাঁ এই দুটাও যদি শিওর করেন তাও আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি 50 মার্কস এমসিকিউতে পাবেন, ঠিক আছে, এমসিকিউতে 50 পাবেন, লাগবে না, সমস্যা নেই। ইউসিসির পেছনের এমসিকিউ গুলা করলেই না, আর লাগবে না সবগুলা সাবজেক্টের, শুধু আমি হিসাব বিজ্ঞানের কথা বলছি না, সবগুলা, ঠিক আছে। আর এর বাইরেও যদি কিছু করতে চান তাহলে আমার যে মডেল টেস্টগুলা ছিল, এবং আমার যে অধ্যায় ভিত্তিক টেস্টগুলা ছিল, হ্যাঁ অধ্যায় ভিত্তিক যে টেস্টটা ছিল এইটা করেন ভাই। এর থেকে যদি আপনি কমন না পান তাহলে এসে বললেন, ঠিক আছে। এই যে 4টা কোশ্চেন ব্যাংক, ইউসিসির যে প্রিভিয়াস কোশ্চেন পেছনের গুলা, এগুলোও তো তাই, কিন্তু এর সবগুলো লাগে না, দেখেন এগুলাও তো তাই, হ্যাঁ কিন্তু এগুলো সবগুলো লাগে না, দেখেন এই কিছু বুঝতে তো পারতেছেন এগুলো লাগে না, হ্যাঁ। আর হলো এই যে মডেল টেস্ট, আমার যে মডেল টেস্ট আর অধ্যায়ভিত্তিক টেস্ট, এই কয়টা করলে আপনি এমসিকিউতে মানে অ্যাটলিস্ট 55টা কোশ্চেন কমন পাবেন, মানে 50 তো আপনার এমনিতেই 47-48 হলে আপনি টিকে যাবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে 50টা এমনিতে আপনি কমন পাবেন, ঠিক আছে। পরীক্ষার হলে হলো আপনি আমার সাথে একটু আলাদা করে যোগাযোগ করেন, আপনারা সেই ইয়েগুলা বোঝানো হয়নি, আমরা কতগুলা কোশ্চেন দাগাবো না দাগাবো এগুলা হলো সুমাইয়া ছিল আগের ক্লাসে, সুমাইয়াও বুঝছে, আপনি তো ছিলেন না, আপনার বলা হয়নি। আজকে এখন আর সময় নেই আমার, আসলে আমি পরের বার হলে যাব, আপনি আমার একটা সময়ে রাতের দিকে ঠিকে বা কালকে কল দিয়েন, আমি আপনাকে এই ব্যাপারগুলো বুঝাই দিবানে, ঠিক আছে। কতগুলা কোশ্চেন দাগানো উচিত, কিভাবে অ্যান্সার করা, আমি আসলে শিওর বলতে পারতেছি না কখন ফোন দিবেন, আপনি আমার মেসেজ দিয়েন, আমি যদি অনলাইনে থাকি আমি আপনার বলবানে যে কল দিবেন, হ্যাঁ। আপনার যখন সময় আপনি আমার মেসেজ দেন, স্যার ওই যে আপনি আমার কল দিতে বলছিলেন এইটুকুই বললেন, আমি যদি ফ্রি থাকি আপনার আপনি কল দিবেন হয়তো, ঠিক আছে। আচ্ছা এরপরে 42, স্থায়ী সম্পত্তি
ক্রয় হলো 5,000 টাকা, এর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 3,000 টাকা যদি 20% হারে অবচয় এবং রেসিডুয়াল ভ্যালু, হ্যাঁ রেসিডুয়াল বলে মানে আপনি ইংলিশে কনফিউজ হয়েছেন হয়তো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হলো পুঞ্জীভূত অবচয়, ঠিক আছে, আর রেসিডুয়াল ভ্যালু মানে হলো ভগ্নাবশেষ মূল্য। 500 টাকা ধরা হয় তাহলে ওই বছরের অবচয় কত হবে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ পুঞ্জীভূত অবচয়, খেয়াল করেন এই যে 5,000 টাকা এটা সরলরৈখিক পদ্ধতিতে যদি 20% করে হয় তাহলে কত হয়, 5,000 টাকা 20% কত হয়, 1,000 টাকা হয় না? আচ্ছা 1,000 টাকা হয়। এখন ও এখানে তো রেসিডুয়াল ভ্যালু বাদ দিতে ভুলে গেছি, হ্যাঁ ভগ্নাবশেষ মূল্য, তাহলে এই যে 20,000 20,000 কই পেলাম, আবার লিখি এইখানে ছিল হলো কত 5,000, 5,000 থেকে 500 বাদ দিলে কত থাকে 4,500 না। এখন এই যে 4,500 টাকার উপর কত পার্সেন্ট, 20% না, তাহলে 4,500 20% করলে কত হয় 900 টাকা না, 900 টাকা তো। এখন বলতেছে যে এবছরের অবচয় কত হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 3,000 টাকা হয়ে গেছে, তার মানে 900 টাকা কত হইলে 3,000 টাকা হয়ে গেছে, কতবার হয়েছে 900 টাকা, 900 টাকা করে যদি বছরে হয় তাহলে 3,000 টাকা হইতে কয় বছর লাগছে, 3,000 টাকা আসলে কত দিনের অবচয়ের ফল, 900 টাকা দিয়ে ভাগ দিলে বেরো যাবে না, বুঝছেন আমার কথা। 3,000 টাকা হলে আমার টোটাল জমা হওয়া অবচয়, তো কত 900 টাকা করে জমাতে জমাতে কত দিনে যায় কত বছরে, হ্যাঁ 900 টাকা তো বার্ষিক অবচয়, 3,000 টাকা আমার টোটাল, তাহলে আমি যদি এখন এটা দিয়ে ভাগ করি তাহলে আমি কত বের হয় বলেন তো, 3 তিরিকে 9 মানে এখানে 10 থাকে, তার মানে কত 3 তিরিকে 9 মানে আবার 1 থাকে 3 তিরিকে 9 মানে 3.3 মাস না, 3 বছর না, 3.3 বছর তাই না, 3.33 বছর, হ্যাঁ 3.33 বছর। আচ্ছা এই যে 3.33 বছর তার মানে আসলে এই বছরের এইটুকু অংশের যে 0.33 অংশ মানে আমার এক বছর তো 900 টাকা হয়, তার মধ্যে যে 0.33 অংশ আমার দেওয়া আছে অলরেডি অবচয় করা আছে, তাই না, ব্যাপারটা বুঝতে পারতেছেন কি বলছি। হ্যাঁ তাহলে এক বছরে কত মাস, 12 মাস না, তাহলে 12 মাস যদি এক বছরে হয় তাহলে 0.33 মানে কি 1/3 না, 0.33 মানে 0.33 মানে 1/3, 0.33 মানে কি 1/3, ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না, যদি না হয় তাহলে এই 0.33 এর মানে কি, এই দশমিক উঠাই দেওয়া মানে কি নিচে 100 না, তাহলে এবার 100 দিয়ে 33 ভাগ করে দেখেন এই 1/3 হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন, এখানে দশমিক বা 1/3 যে আপনি উল্টা করতে পারেন, যে আমি যে বললাম 1/3, 3 দিয়ে 1 দিয়ে ভাগ করে দেখেন, তাহলে দেখেন এখানে 0 আবার 3 তিরিকে 9 এই যে 10 আবার 3 তিরিকে 9 মানে 1/3 মানে 1.33। আচ্ছা এখন 12 এর 1/3 অংশ তাইলে দেওয়া আছে তাই তো, তার মানে 3 এর 4 এর 12, তার মানে 4 মাসের আসলে দেওয়া আছে, কত মাসের দেওয়া আছে 4 মাসের অবস্থায় কাউন্ট করা আছে, বুঝতে পারতেছেন কথা। এর মধ্যে আসলে 4 মাসে কি করা আছে অন্তর্ভুক্ত করা আছে। এখন খেয়াল করেন আমাদের 900 টাকা যদি এক বছর হয় তাহলে আমরা এবার 900 টাকা যদি এক বছরে হয় তাহলে আমাদের আর বের করতে হবে কতটুকু, 4 মাসের তো দেওয়া আছে, তাহলে আর লাগবে কত 8 মাস লাগবে না, বুঝছেন 4 মাস তো হিসাব করা আছে, 4 মাস হিসাব করা আছে না, তাহলে ওই বছরে আর কত মাস বাকি আছে 8 মাস বাকি আছে না, 8 মাস বাকি আছে, তাহলে আমার আসলে এটাই জানতে চাইছি যে বাকি 8 মাসে এক বছর ওই বছর তাই না, বছর ওই বছরে কত মাস এক বছর, তাহলে মানে বছরে হলে 12 মাস, তাহলে 12 মাসের মধ্যে আমার 4 মাস তো এখানে অন্তর্ভুক্ত করা আছে, তাহলে আমার আর বাকি লাগবে 8 মাসের হিসাব করতে, তাহলে এখন আমরা 8 মাসের হিসাব করব। এখন দেখেন 4 দিয়ে যদি কাটি 3 এর 4 এ 12, 4 দুগুণে 8, ঠিক আছে, 3
3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দুগুণে 600 টাকা। এখানে তো 600 টাকা উত্তর হওয়া উচিত, 600 টাকা উত্তর হওয়া উচিত। এ নাম্বার হবে উত্তর, ঠিক আছে? বুঝছেন আমার কথা? কোন পর্যন্ত বুঝতে পারছেন? মাথায় ঢুকছে কোন পর্যন্ত? হ্যাঁ, 4 মাস বেশি এখানে অন্তর্ভুক্ত করা আছে, তাহলে ওই বছরের জন্য আমার আর 3 বছর 4 মাস। হ্যাঁ, না 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 না, 4 মাসের টাকা কত আমরা বের করি নাই, মানে এইটা হইলো 3 বছর 4 মাস। এই যে 3000 টাকাটা হইলো 3 বছর 4 মাসের। হ্যাঁ, তাহলে আমাদের চতুর্থ বছরের অবচয় আমরা করব। তো চতুর্থ বছরের অবচয় করার ক্ষেত্রে আমাদের অলরেডি 4 মাসের হিসাবভুক্ত করা আছে না? আছে তো? 900 টাকার মধ্যে 4 মাসের হিসাব করা আছে। আমাদের এক বছরে কত হয়? 900 টাকা হয় না? তো 900 টাকার মধ্যে 4 মাসেরটা করা আছে, তাহলে আমাদের বাকি আমাদের বের করতে হবে কত আসলে? আর 8 মাস বের করতে হবে। তাই এখানে 12 দিয়ে ভাগ দিয়ে 8 দিয়ে গুণ দিয়েছি, ঠিক আছে? বুঝছেন? 600 টাকা হবে উত্তর, ভুল দেওয়া আছে, ঠিক আছে? 600 টাকা হবে। ওকে, এরপরে চলে আসেন আমরা 35 নম্বরে চলে যাই। 35 নম্বরে বলতেছে একটা সম্পদের অবচয় হলো 10% স্থির কিস্তি পদ্ধতিতে ধার্য করা হয়, 15% হারে অবচয় ধার্য করলে বাৎসরিক অবচয় পার্থক্য হয় 250 টাকা। সম্পদের মূল্য কত? আচ্ছা, এখন আমরা আমাদের এই যে 10% আর এই যে 15%, এই দুইটা পার্সেন্টের পার্থক্য কত? 250। এই দুইটার পার্থক্য কত? 5% না? আচ্ছা, যার টাকা তার হার গুণ যেটা জানতে চাই, এটা তো আমরা বুঝি, তাই না? তাহলে এই যে পার্থক্য টাকা 250 টাকা, তাহলে এর হার হলো 5 না? গুণ যেটা জানতে চাই, কোনটা জানতে চাচ্ছি আমরা? 100%। হ্যাঁ 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 হ্যাঁ, যার টাকা তার, হ্যাঁ হ্যাঁ, ওইরকম ভাবে। তাহলে 250 ডিভাইডেড বাই এর হার হলো 5 গুণ, আমরা জানি আমরা যেটার উপরে করি সেটা 100 হয়। তো আমরা কিসের উপরে করি? সম্পদের উপরে করি না? তো সম্পদকে আমরা 100 ধরে কাটাকাটি করতে হবে। তাহলে 5, তার মানে উত্তর হবে 5000 টাকা, ঠিক আছে? 5 দিয়ে 25 কাটছি, 5 5 25, 5 বসালাম, এই একটা শূন্য বেঁচে আছে আর এখানে দুটো শূন্য বেঁচে আছে। ওকে, এরপরে হলো এই যে 12 নম্বর, রজক কোম্পানি এপ্রিল 1, 2020 তারিখে একটা যন্ত্র ক্রয় করে। এটির ক্রয় মূল্য ছিল 60,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, প্রত্যাশিত জীবনকাল 8 বছর, ভগ্নাবশেষ মূল্য 8,000 টাকা। দ্বিগুণ হার ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে 2022 সালে অবচয় করতে হবে। আমরা জানি যে ভগ্নাবশেষ মূল্য এখানে বিবেচনা করা হয় না, ভগ্নাবশেষ মূল্য ক্রমহ্রাসমানে বিবেচনা করা হয় না, তাহলে ওটা বাদ। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 60,000 টাকা। এখন আমরা অবচয় করব। প্রত্যাশিত আয়ুষ্কাল তো 8 বছর, আমাদের এখানে কত পার্সেন্ট হারে অবচয় করব সেই রেট তো দেওয়া নেই। এখন রেট আমরা বের করে নিই। রেট বের করার সূত্র তো আমরা জানি, 100 ডিভাইডেড বাই n গুণ কি 2 না? তাহলে 100 ডিভাইডেড বাই এখানে কত দেওয়া আছে? 8, 8 বছর 8 গুণ কত? গুণ হলো 2, তাহলে এখন হয় 4, তার মানে কত? 25% না? তাহলে এখন আমাদের এটা কিনছে 20 সালে, তার মানে 20 সাল পুরোটা, 21 সাল পুরোটা, 22 সালের অবচয় বের করতে। তার মানে আমরা দুইবার কি করব? দুইবার 75/100 দিব। এটা হলো 20 সালের, এটা হলো 21 সালের, আর 22 সালে আমাদের অবচয় বের করতে হবে। তাহলে 22 সালের ক্ষেত্রে আমরা 25/100 দিব। হ্যাঁ, দিলে আমাদের অবচয় বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে 3 25 75, 4 25 100, 3 25 75, 4 25 100, 3 25 75, 4 25 100। আমরা এখানেও বুঝতে পারতেছি, ও আচ্ছা, এখানে 1 হবে, এখানে কিছুই হবে না, দরকার নেই। তো এখন আমরা বুঝতে পারতেছি এই অঙ্কটাও আমাদের প্যারা দিবে, বেশ খানিকটা প্যারা দিবে। তারপরও আমরা একটু করার চেষ্টা করি। 60 দিয়ে যদি কাটি কত, কয় বরং 60 হয়? সরি, 60 দিয়ে করলে কত হয়? 60 হতে 4 15 60 না? আচ্ছা, আবার যদি 4 দিয়ে 150 এ কাটি কত হয় দেখেন তো, কত হয়? 3 4 12 থাকে কত? 30 থাকে, 30 থাকে, 4 দিয়ে কাটলে কই 35। কেমনে হয়?
হাতে 2, 3 এর 4 12 2 14 হয়তো 140 হয়, 150 হয় না তো। ঠিক আছে, কাটাকাটি বেশ এখানে ঝামেলা মনে হবে না, এখানে 2 দিয়ে কাটতে হবে, 4 দিয়ে ডিরেক্টলি করা যাবে না। 4 দিয়ে যদি কাটি, হ্যাঁ 428, এই যে আরো একটা শূন্য নেন তাহলে হবে না। তাহলে 4 3 এ 4 12 থাকে কত, 3 থাকে 15 হইতে 12 13 14 15 3 থাকে, 3 আর 0 30, 4 7 28, তাহলে থাকে কত 30 হইতে 2 থাকে, 2 আর 0 20, 4 5 20, 375। তাহলে আমরা এখানে এর সাথে 3 আর 3 গুণ হবে আর ডিভাইডেড বাই 4 হবে। এখন আসলেই বেড়া লাগে 3 গুণ 3, আগে এটা গুণ করে নিই, 375 গুণ 3 গুণ 3, ঠিক আছে 3, আচ্ছা ডিরেক্ট 9 দিয়ে গুণ দিলেও চলে, ওকে চলেন দেই। আচ্ছা দেখেন এখানে হলো 375 গুণ 9, 5 নং 45 এর 5 হাতে 4, 7 নং 63 আর 4 67 এর 7 হাতে কত 6, 3 নং 27 আর 6 কত 27 আর 6 33। আচ্ছা শূন্য বাকি আছে একটাই, যে বসা দিলাম, ডিভাইডেড বাই এখন 4, তাহলে এখন 4 দিয়ে আবার ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে এবার এটা যদি কাটি কত 4 এটা কত 32, থাকে কত 1 17 হয়, 4 এ 4 এ 16, 1 থাকে 17, 1 5 15, 4 3 এ 4 এ 12, 3 থাকে 30, 4 7 28, মানে এই টাইপের কিছু একটা, মানে এই যে উত্তর বের হয়ে গেছে 8437.5, ঠিক আছে। ওরা দিলে হবে নাকি, এত কষ্ট করে বের করছে, এখন ফাইজলাম করার কোনো সুযোগ আছে? আচ্ছা করে দেখাচ্ছি, দেখেন এখানে হলো 60,000 টাকা ছিল, গুণ হলো ঠিকঠাক বছর নিশ্চিত না 20 21 22, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে কত কত ছিল জানি 8 বছর ছিল, 8 4 4 25 100, ঠিক আছে কোনো ভুল করি নেই। তাহলে গুণ হলো কত হবে 75 গুণ 75 গুণ 25, হ্যাঁ ভাগ হলো একের পরে কয়টা শূন্য 6টা, ঠিক আছে, এই যে 8437.5, ঠিক আছে বুঝতে পেরেছেন? ওকে তাহলে এটার উত্তর হবে ক নাম্বার। হ্যাঁ আচ্ছা ওকে, সো এটা বুঝছি। এরপরে হলো ক্রমহ্রাসমান পদ্ধতিতে একটা আসবাবের অবচয় ধরতে হবে, যার ক্রয় মূল্য হলো 4000 টাকা, অবচয়ের বার্ষিক হার 5%, চতুর্থ বছর শেষে জমাকৃত অবচয় আসবাবপত্রের অবলিখিত মূল্য যথাক্রমে। এখানে এই যে আসবাবের অবলিখিত মূল্য, এর মানে হলো বহিমূল্য, এর মানে হলো কি বহিমূল্য। এখন আমরা বহিমূল্য নির্ণয় করার সিস্টেম কিন্তু জানি। হ্যাঁ অবচয়ের বার্ষিক হার কত পার্সেন্ট 5%, চতুর্থ বছর শেষে জানতে চাইছে, এই সব অঙ্কগুলো না করাই উত্তম, ঠিক আছে। চতুর্থ বছর শেষে জানতে চাইছে, এখন 4000 টাকা যে বসালাম, এখন 5% যদি হয় তার মানে আমার এখানে 95/100 হবে, গুণ 95/100 হবে, গুণ 95/100, গুণ 95/100, এখানে সব কয়বার 95/100 হবে, কেন কারণ আমাদের বহিমূল্য জানতে চাইছে। তো আমরা আগে বহিমূল্য নির্ণয় করবো, এই ক্যালকুলেশনটা করলে আমাদের বহিমূল্য নির্ণয় হবে, দেন যা নির্ণয় হবে ওইটা 4000 থেকে বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে আমাদের এই যে জমাকৃত অবচয় অথবা পুঞ্জীভূত অবচয়, ঠিক আছে। তো অঙ্কটা এমনিতেই আসলে অনেক বড়। হ্যাঁ আমি এই ক্যালকুলেটরে এখানে করে দেখাই, 4000 গুণ 95 গুণ দিব 4 বার, একবার 2 বার 3 বার 4 বার, ঠিক আছে, ভাগ হলো 2 4 6 8টা শূন্য বসবে একের পরে 1 2 3 4 5 6 7 8, বহিমূল্য হবে হলো আপনার 3558 টাকা, 3500 কত টাকা, সরি 3258 টাকা। হ্যাঁ 3258 টাকা হবে। হ্যাঁ এটা হবে আপনার বহিমূল্য। কি মূল্য? বহিমূল্য। এখন আপনার কি বের করা, বহিমূল্য তো বের হয়েছে 3258, দেখেন এই যে বি নাম্বারে বের হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তো
এটা আর কোনোটাই নাই, সো বি নাম্বারে উত্তর বোঝা যাচ্ছে। এখন যদি আপনার পুঞ্জীভূত অপচয় বের করতে হয়, পুঞ্জীভূত অপচয় যদি বের করতে হয় তাহলে আপনি 4000 থেকে এই যে 3258 টাকা আসলে বাদ দিবেন, ঠিক আছে। এখানে উপরে দেখাই এই সেম টাকাটা বাদ দিবেন হলো, আরে কই জানি মোছে কেমনে জানি, 4000 মাইনাস হলো 3258 টাকা, ঠিক আছে। তাহলে দেখি 742 টাকা, এই যে 741.97। আমরা দশমিকগুলো কনসিডার করি না, এই জন্য দশমিকের এদিকে কিছু টাকা এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, সো এই টাইপের অঙ্ক আমরা আবারও বলতেছি করব না। চলেন, প্রারম্ভিক পাওনাদার 10,000 টাকা, সমাপনী পাওনাদার 20,000 টাকা, বার্তার সঞ্চিতি 2% হলে বার্তার সঞ্চিতির পরিমাণ কত এবং তার লাভ ক্ষতি হিসেবে কোন দিকে যাবে? আচ্ছা, আমাদের বার্তার সঞ্চিতি কত পার্সেন্ট বলছে? 2% বলছে। এখন আমরা কোনটার উপরে পার্সেন্টেজ করি বলেন? সমাপনীটার উপরে করব। এটা তো সহজ, 20,000 টাকার উপরে 2% করবেন, কত হয়? 400 টাকা হয়। পাওনাদারের বার্তা সঞ্চিতি কি হবে? হ্যাঁ, ডেবিট দিকে হবে। পাওনাদারের বার্তা সঞ্চিতি অর্থাৎ পাওনাদারকে আমি যে টাকা দেব না, আচ্ছা এটা আসলে জটিল প্রশ্ন। পাওনাদারের বার্তা সঞ্চিতি মানে কি বলেন তো? বুঝেন পাওনাদারের বার্তা সঞ্চিতি জিনিসটা? পাবে, হ্যাঁ কন্টিনিউ করেন, আমার কাছে টাকা পাবে কিন্তু দেব না। কি? আরে না, আমি হলো পাওনাদার আমার কাছে টাকা পাবে কিন্তু আমি ওরে টাকা কিছু টাকা করে কম দিব, এই তো কথা। ওইটাই, দেব না বা কিছু টাকা করে কম দিব। এখন ওই যে টাকা আমি কম দিব পাওনাদারকে, প্রত্যেকবার আমি যে কয় টাকা করে কম দিব এগুলারে যোগ করলে যে টাকা হয় তারে বলা হয় পাওনাদারের বার্তা সঞ্চিতি। মানে ওটা যে আপনি একটা তহবিল বানাইছেন, আপনার স্বভাবই এমন যে আপনি আপনার কাছে যেই টাকা পাক, হ্যাঁ আচ্ছা আপনি আমার কথাটা বুঝেন, আপনি পরে সিদ্ধান্ত নেন যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। ব্যাপার হচ্ছে যে আপনি আপনার ব্যাপারই এমন যে আপনার কাছ থেকে যেই পাওনাদার আপনার কাছে যেই টাকা পাক আপনি প্রত্যেকের কিছু কিছু করে টাকা কম দেন, প্রত্যেকের কিছু কিছু করে টাকা কম দেন এবং ওই টাকা দিয়ে আপনি নতুন কিছু কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এর জন্য আপনি তহবিল তৈরি করেন, ঠিক আছে। এই জন্য পাওনাদারের বার্তা সঞ্চিতি তৈরি করা আসলে অনুচিত, ঠিক আছে। এটা হলো এটাও অনুচিত, ঠিক আছে। এটা উচিত না, অনুচিত, হিসাব বিজ্ঞানের ভাষায় এটা অনুচিত। এখন এই যে তহবিলগুলো আপনি তৈরি করতেছেন এগুলো আপনার জন্য কি? এগুলো আপনার জন্য কি সম্পদ না ব্যয়? নাই, কোনটা? এগুলো বিপরীত দায়। আচ্ছা, বিপরীত দায় হিসেবে আপনার ডেবিটে বসে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসলে ওইভাবে বলাটাও আসলে উচিত না, বিপরীত দায়। আচ্ছা, পাওনাদারের বার্তা আমরা লাভ ক্ষতি হিসেবে দেই না, পাওনাদারের বার্তা দেই নাকি? আমরা তো ওই কই আসে, হ্যাঁ ওটা তো বৈধতা আছে, ওটাতে আমরা যোগ করে বিয়োগ করে দিই। নতুন সঞ্চিতি যেটা ওটা আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিই না, নতুন সঞ্চিতি আর পুরাতন সঞ্চিতি যোগ করি না। লাভ ক্ষতি হিসেবে যেটা আসে ওটা আমরা কি করি? কুড়ি যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি না, নতুন সঞ্চিতি যোগ করি পুরাতন সঞ্চিতি বাদ দিয়ে দিই না, বুঝতে পারছেন? এখন এটা তো সঞ্চিতির কথা বলতেছি। আমরা দেনাদারের ক্ষেত্রে যেটা করি সেটা হলো কুড়িন যোগ নতুন সঞ্চিতি, তাই না? কুড়িন যোগ নতুন সঞ্চিতি মাইনাস কি পুরাতন সঞ্চিতি না? তার মানে আমরা নতুন সঞ্চিতি যোগ করে পুরাতন সঞ্চিতি কি করে দিই? বাদ দিয়ে দিই, হ্যাঁ। তো এখানে আসলে যোগ করি না। আচ্ছা, আর এখানে যোগ করি মানে কুড়িনও ডেবিট পাশে বসে, এটাও ডেবিট পাশে বসে, আর এটা ক্রেডিট পাশে বসে। যেটা বাদ দিতে হয় ওটা হলো ক্রেডিট। ওটা তার মানে হলো যেহেতু কুড়িন ডেবিট পাশে বসছে তার মানে ওটা প্রত্যেক কুড়িনের তো বাদ হচ্ছে, তার মানে যেটা বাদ হচ্ছে ওটা তাহলে উল্টা পাশে বসবে, অর্থাৎ কুড়িন যদি ডেবিটে বসে এটা হলো ক্রেডিটে বসবে, ঠিক আছে। এখন পাওনাদারের বাদটা শুনছি, পাওনাদার থেকে বাদ দিতে হয়। আপনি কখনো দিয়েছেন বাদ দিয়েছেন? পাওনাদার মাইনাস পাওনাদারের বাদটা শুনছি বাদ দিয়েছেন কখনো?
অবৈধ প্রশ্ন। আচ্ছা চলেন আমরা পরেরটা দেখি। হ্যাঁ, 30 জুন 2015 দেনাদারের সঞ্চিতি ছিল 39,000 টাকা। 30 জুন 2016 তারিখে ব্যবসায়ী দেনাদারের পরিমাণ হলো 5,17,000 টাকা। আচ্ছা, এরপরে সিদ্ধান্ত গৃহীত হয় যে 37,000 টাকা ঋণ এবং 5% দেনাদার সঞ্চিতি সংরক্ষণ করা হবে। 30 জুন 2016 আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে? এই যে মাত্র যেটা বলতেছিলাম, এখানে সূত্র হলো কুড়িন যোগ হলো নতুন সঞ্চিতি, ঠিক আছে, নতুন সঞ্চিতি মাইনাস হলো পুরাতন সঞ্চিতি, ঠিক আছে, মাইনাস কি পুরাতন সঞ্চিতি। আচ্ছা, এখন দেখেন এখানে 30 জুন 2015 অর্থাৎ 30 জুন 2015 মানে 2016 সালের মানে এই বছরের শুরুতে, মানে 15 সালের জুলাইয়ের শুরুতে আর কি। হ্যাঁ, মানে এদের বছর শুরু হয় জুলাই থেকে। তার মানে নতুন এটাই হলো আমাদের পুরাতন সঞ্চিতি। তার মানে পুরাতন সঞ্চিতি আমরা বসালাম 39,000 টাকা, আমরা বসালাম আমাদের পুরাতন সঞ্চিতি 39,000 টাকা। এখন দেনাদারের পরিমাণ ছিল 5,17,000 টাকা, সিদ্ধান্ত গৃহীত হয় 37,000 টাকা করে। আচ্ছা, এখন এই যে 5,17,000 থেকে আমার এই যে 37,000 টাকাটা কি বিয়োগ হবে না? বিয়োগ হবে তো? বিয়োগ হলে কত হবে? 4,70,000। হ্যাঁ, বাদ দিতে হবে। হ্যাঁ, অথবা আপনি অন্যভাবে যদি চিন্তা করেন, আমাদের তো রাউন্ড ফিগার বানানো লাগবে। তো দেখেন এই 5,70,000 রাউন্ড ফিগার না, 4,70,000 রাউন্ড ফিগার। কই 17,000 রাউন্ড ফিগার না 70,000 রাউন্ড ফিগার? কোনটা রাউন্ড ফিগার? না, কোনটাতে শূন্য বেশি? এখানে তো 7 আছে, 7 রে 10 বানাইলেই তো রাউন্ড ফিগার হইলো। মানে শেষে তো রাউন্ড বানাইতে হবে। এটা রাউন্ড ফিগার বলতে বোঝাচ্ছে লাস্টের সংখ্যাটাকে, বুঝছেন? হ্যাঁ, এর মধ্যে রাউন্ড কোনটা? আপনি এটাও রাউন্ড ফিগার না যদি আপনি 5 লক্ষের সাথে তুলনা করেন। 4,70,000 সাথে যদি 5 লক্ষ তুলনা করেন তাহলে আবার 4,70,000 রাউন্ড ফিগার না। কিন্তু এটার মধ্যে কম্পেয়ার না করলে আপনি বুঝবেন কেমনে কোনটা রাউন্ড ফিগার? আচ্ছা, তো 4,70,000 উপরে আমার এখন কি করতে হবে? 5% করতে হবে। তাহলে এর 5% করলে কত হবে? 47 এর অর্ধেক কত? 20 আর 7 এর অর্ধেক হলো 3,500। 23,500 কত? 47,000 এর 5%? কত? 23,500, ঠিক আছে। তাহলে এই যে 23,500 টাকা বের হলো, এটা আমার নতুন সঞ্চিতি, 23,500 টাকা। আর আমাদের কুড়িন বলা আছে কত টাকা? কুড়িন বলা আছে 37,000 টাকা। এইবার যোগ বিয়োগ করলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 37 আর 23 কত হয়? 60,000 টাকা। 60,500 টাকা আসবে। 60,500 না? না? বিয়োগ করলে কত থাকে? 21,500 নাকি? অপশনে আছে? অপশনে কি আছে? তাহলে কোনটা দিছে? উত্তর কোনটা দিছে? এটা ডি। ওটা আগের পদ্ধতিতে করছে। আগের পদ্ধতি মানে 5,70,000 উপরে করছে, ঠিক আছে। 5,70,000 উপরে 5% করছে, বুঝতে পারছেন? এটা আগের পদ্ধতি। এখন এই পদ্ধতি নাই, এখন এই পদ্ধতিতে করবেন। এই যেটা করছি এটাই এখন সঠিক, ঠিক আছে। এখন অপশনে যেহেতু নাই, তো ওই জন্য আগের পদ্ধতিতে আপনি এখানে করতে পারেন। তো 5,70,000 উপরে 5% করলে কত হয়? 5,70,000 উপরে করলে আসে হলো 25,850। এর সাথে যোগ হবে হলো 37,000, হ্যাঁ, মাইনাস হবে হলো 39,000। 23,850। দেখছেন মিলছে?
পদ্ধতি। হ্যাঁ, এখন অপশনে যেহেতু নাই সেহেতু এইভাবে করতে হবে। আর লিখিততে আসলে বা এখনকার অঙ্ক আসলে এখন আর এইভাবে আসবে না, মানে এইভাবে আসবে না। হ্যাঁ, এখন এই 21,500 দেখবেন অপশনে আছে। ঠিক আছে, এটা দেখেন ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2016-17 ওই চট্টগ্রামের হিসাব এমনিতেই বাদ। ঠিক আছে, ওকে, চট্টগ্রামের হিসাব এমনিতেই বাদ। ঠিক আছে, ওকে, এরপরে চলে আসেন এটা নিম্নের কোন উক্তিটি একটা খুচরা নগদান তহবিল সম্পর্কে সত্য নয়। আচ্ছা, খুচরা নগদানে কি হয়, তহবিলটা অগ্রপ্রদত্ত ভিত্তিতে কাজ করে, এটা তো সত্য নাকি? আমরা কি অগ্রপ্রদত্ত পদ্ধতি ব্যবহার করি না খুচরা নগদানে? মানে নগদানের হচ্ছে 4টা নগদান, 1 গড়া 2 গড়া 3 গড়া খুচরা। তো এটা আসলে সত্য, 1 নম্বর সত্য কথা। তহবিলটা ছোটখাটো প্রদান যেমন ডাক খরচ, খবরের কাগজ, বিল ইত্যাদির জন্য ব্যবহৃত নয়। হ্যাঁ, অবশ্যই এটাও সত্য। সত্য না? সত্য তো? আচ্ছা, পরে বলছে তহবিল 1 বছর চলার মতো যথেষ্ট টাকা থাকতে হবে। নট নেসেসারিলি এমন যে 1 বছর চলার মতো টাকা থাকতে হবে, টাকা শেষ হয়ে গেলে আবার নিয়ে নিবে, এমন তো কিছু না, টাকাই লাগবে। সবসময় চেকের মাধ্যমে তহবিল পূরণ করা হয়। হ্যাঁ, হ্যাঁ, 1 বছরের জন্য টাকা দেওয়া হয়, কিন্তু আপনার যদি টাকা খরচ বেশি হয়ে যায় তাহলে কি ক্যাশিয়ার আর টাকা দিবে না বলছে? না, এমন কিছু যে আবার টাকা দিবে না, এমন কিছু যে আপনি যদি বেশি, আপনি ধরেন পিটি ক্যাশিয়ার আর আমি ধরেন বড় ক্যাশিয়ার, আমি আপনারে কি, আপনি যদি টাকা বেশি খরচ হয়ে যায়, পরিচালন ব্যয় যদি হয়ে যায় বেশি, আমি কি আপনার টাকা দিব না? তাহলে সমস্যা আছে কোনো? আপনি লাগলেও চাইবেন। ঠিক আছে, গ্যাপ যেটা ইয়ে হয়ে যাবে আপনি আমার কাছে নেবেন। আর ইভেন সবসময় আমরা অঙ্ক করতে গিয়ে দেখছি না যে টাকার পরিমাণ অনেক বেশি থাকে, যা লাগে তার থেকে বেশি থাকে, প্রত্যেক বছর কিছু টাকা কি এক্সট্রা থেকে যায় না, উদ্ধৃত থেকে যায় না, থেকে যায় তো। তার মানে ওই যথেষ্ট টাকা থাকা না, আসলে ব্যাপারটা বেশিই থাকে। ঠিক আছে, এই আর চেকের মাধ্যমে টাকা দেওয়া হয় সাধারণত, এটা সত্যি কথা, চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়। ঠিক আছে, এটা ভীষণ সত্যি কথা, এটা আপনি হলো প্র্যাকটিক্যালি সত্যি কথা। বইতে হয়তো আপনি অঙ্ক করতে গিয়ে মনে হয়েছে না নগদের মাধ্যমে দিলে সমস্যা, কিন্তু মানে সমস্যা কি, কিন্তু বাস্তবিক প্র্যাকটিক্যালি এটা ভীষণ সত্যি কথা। প্র্যাকটিক্যালে পিটি ক্যাশিয়ারকে সর্বদা অলওয়েজ মানে 100 বার টাকা দিলে 100 বারই চেকের মাধ্যমে টাকা দেয়। বুঝতে পারছেন? তো এটা আপনার কাছে মনে হচ্ছে ডি নাম্বার উত্তর হতে পারে, তাই না? আচ্ছা, প্র্যাকটিক্যালি সবসময় চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়, তো এটা আর কোনো ইয়ে হবে না, সি নাম্বারটাই উত্তর হবে। ওকে, 5 নম্বরে বলছে নগদ দান বইয়ের নগদ কলামে ক্রেডিট অংশে 200 টাকার জেদ থাকলে আমরা কি মনে করব? হ্যাঁ, নগদান বই হিসাব রক্ষক ভুল করেছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। নগদান ব্যালেন্স তো কখনো ক্রেডিট হতে পারে না, ক্রেডিট হতে পারে না, তার মানে ভুল করেছে। ব্যয়ের সাথে তো সম্পর্ক না, আপনি নগদ নগদ দান খতিয়ান, নগদান খতিয়ান বুঝেন তো, নগদান খতিয়ান, নগদান হিসাব। ঠিক আছে, এখন নগদান হিসাব ক্রেডিট মানে কি, তার মানে আপনার ব্যবসায় যতগুলো লেনদেন হয়েছে এইখানে আপনার নগদ টাকা কম হয়ে গেছে, এখন ব্যবসায় নগদ টাকা কম হয়ে যাওয়া কি সম্ভব? মানে নগদান ক্রেডিট হওয়া সম্ভব না কখনো। ঠিক আছে, সমান হওয়া সম্ভব, জিরো হওয়া সম্ভব, কিন্তু ক্রেডিট হওয়া সম্ভব না। ঠিক আছে, আপনি যেটা বলতেছেন যে স্যার ধরেন সব মানে ইয়ে হয়ে গেল, দায় ঠাই অনেক বেশি হয়ে গেল, যাই হোক না কেন, আপনি যে ঋণ নিলেন, আরে আপনি ধরলেন যে ঋণ নিলেন, ঋণ নিলেও কি আপনার নগদান সব ক্রেডিট হবে, কিন্তু আলটিমেটলি আপনার নগদান ব্যালেন্স জিরো হতে পারে সর্বোচ্চ, তার নিচে কি যেতে পারে, মাইনাস যেতে পারে, ওখানেও যাবে। তাই আপনি কি লিখেন, নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট না, তো ধরলে আপনি ওরা উল্টাই লিখে ফেলছেন, ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লিখে ফেলছেন, তো ক্ষতি আনো এরকম নগদান কমাই ফেলছেন। তো এখন এইখানে যদি নগদানটাকে কমাই ফেলেন তাহলে দেখবেন আপনার ব্যালেন্স ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে, যোগ বিয়োগ করলে কোনো মিলতেছে না, তার কারণ কি, কারণ হলো আপনি এখানে আসলে ভুল করছেন। ঠিক আছে, তো নগদান ব্যালেন্স কখনো ক্রেডিট হয় না, এটা মনে রাখবেন। ঠিক আছে, এই মুহূর্তে হয়তো আর কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারতেছে না, কিন্তু নগদান ব্যালেন্স কখনো জিরো হয় না, জিরো মানে সরি জিরো হয়, জিরোর নিচে হয় না। আপনার কাছে 0 টাকা আছে এটা সম্ভব, আপনার কাছে মাইনাস টাকা আছে এটা কি সম্ভব? আপনার কাছে মাইনাস টাকা থাকা সম্ভব না। আপনার ব্যাংক ব্যালেন্স ক্রেডিট হতে পারে, হ্যাঁ, আপনার ব্যাংক ব্যালেন্স ক্রেডিট হতে পারে, তার মানে আপনি হলো ব্যাংকে যে টাকা জমা দিয়েছেন তার থেকে বেশি উত্তোলন করছেন, এটা সম্ভব। কিন্তু আপনার কাছে নগদান ক্রেডিট হওয়া কি সম্ভব? নগদান ক্রেডিট তার মানে আপনার কাছে টাকা মাইনাস আছে, এটা তো সম্ভব না। দায় বাড়ার সাথে তো নগদান ক্রেডিট হওয়ার কোনো সম্পর্ক নেই, আপনার দায় থাকতেই পারে, তার মানে তো নগদান ক্রেডিট না। বুঝছেন আমার কথা? এটা হলো কথা। এরপরে এরপরে কি, এরপরে হলো একটা কোম্পানি একটা
একটা সংবাদপত্রের অফিস হতে সংবাদপত্রের বিজ্ঞাপন ছাপানোর জন্য 250 টাকা একটা মেশিনের বিল পায়, যা 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বিল পাওয়ার পরে, এই দেখেন বিল পাওয়ার পরে মানে এই সময়টায় কি জাবেদা হবে, তাহলে বিল পেয়েছে, হ্যাঁ, সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানোর জন্য বিল পেয়েছে, তাহলে বিজ্ঞাপন কি ছাপানো হয়ে গেছে না, খরচ হয়ে গেছে না? এই তো বিজ্ঞাপন ছাপানোর জন্য আপনি একটা বিল পেয়েছেন, বিল পেয়েছেন মানে এখনো টাকা দেয়নি আপনারে, মানে আপনি আপনি কাজ করে ফেলছেন, ঠিক আছে, আপনি হলো কাজ করে ফেলছেন, এই যে বিজ্ঞাপন ছাপাইনোর জন্য বিজ্ঞাপন ছাপাইছেন মানে খরচ হয়ে গেছে, কারণ বিজ্ঞাপন হিসাব কত, বিজ্ঞাপন হিসাব কি, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর আপনি যে বিল পাইছেন, বিল যে পাইছেন আপনি কোনো টাকা পাননি, তো তাহলে নগদান হিসাব ক্রেডিট লিখতে পারবেন না, তাহলে এবার কি লিখবেন, প্রদেয় বিল হিসাব, ঠিক আছে। হ্যাঁ, তো কারটার হিসাব করতেছেন আপনি না, আপনি হলো সংবাদপত্রের ওই বেটা চিন্তা করতেছেন, সংবাদপত্রের মালিকের চিন্তা করতেছেন, ঠিক আছে। সে বিজ্ঞাপন অলরেডি ছাপাইছে, তাহলে তার হিসাব কি, বিজ্ঞাপন হিসাব বিল যে পাচ্ছে তার জন্য জাবেদা করতে বলতেছো না, নাকি না আমি তো ভুল করতেছি, সংবাদপত্র আচ্ছা আমি বুঝছি বুঝছি বুঝছি, দাঁড়ান আরেকবার বুঝে, ঠিক আছে গেছিলাম ঠিকঠাকই, কিন্তু হলো মাঝখানে একটু মিস হয়ে গেছে, এইটা আরেকবার বুঝাই, দেখেন আরেকবার বুঝেন। ধরলাম আমি আপনি মিলে একটা কোম্পানি দিলাম, হ্যাঁ, এখন আমরা হলো বিজ্ঞাপন ছাপাইতে দিছি, হ্যাঁ, আমরা হলো বিজ্ঞাপন ছাপাইতে দিচ্ছি একটা সংবাদপত্রের নাম হলো দৈনিক আলো, ঠিক আছে, দৈনিক আলোরে আমরা সংবাদপত্র মানে বিজ্ঞাপন ছাপাইতে বলছি তাদের সংবাদপত্র, বুঝতে পারছেন। এখন যখন আমরা ছাপাইতে বলতেছি তখন সে ছাপাক বা না ছাপাক আমি কি খরচ হিসেবে দেখাবো না, আমার কোম্পানি, আমি কোম্পানি জাবেদায় দিচ্ছি, তাহলে আমি আমার এই জন্য এই যে তারে আমি যে হলো টাকা তো এখনো দিইনি, ওরে ছাপাইতে বলছি, বুঝতে পারছেন, মানে বেতন দেওয়ার মতো, তারে এখনো বেতন দেয়নি কিন্তু সে আমার কাজটা করে দিছে, তো ও ছাপাইছে, তো ছাপানোর জন্য আমি ওরে টাকা দিই, মানে টাকা দেইনি কিন্তু ওরে আমি আদেশ করছি আর কি, তো তার মানে আমার বিজ্ঞাপন বাবদ একটা খরচ হয়েছে, মানে আমি একটা খরচ দেখাবো তো নাকি, দেখাবো তো, বিজ্ঞাপন হিসাব বেতনের মতো, আপনি বেতনের টাকা দেন বা না দেন বেতন হিসাব আপনার ডেবিট দেখাইতে হবে, আচ্ছা দেখালেন। এবার যে টাকা পাবে, টাকাটা এখনো তো আমি দেইনি তারে, বেশি এখন এই যে দৈনিক আলো একটা বিল তৈরি করছে, মানে ওরা আমার কাছে অনেকদিন ধরে টাকা চাচ্ছে, আমি ওরা টাকা দিই না, টাকা ঘুরাচ্ছি, ঠিক আছে, আমার দিয়ে দেওয়ার কথা ছিল, আমি ওরা টাকা দিই না, তো ও অতিষ্ঠ হয়ে যেটা করছে ওটা বিল তৈরি করছে, ওর জন্য ওইটা হলো প্রাপ্য বিল, ওর জন্য এটা কি প্রাপ্য বিল, ঠিক আছে। তো প্রাপ্য বিল তৈরি করছে, তৈরি করে আপনার কাছে আসছে, ঠিক আছে, আপনার কাছে আসার পরে এবার আপনারে বলতেছে যে তনুশ্রী আপা আপনি তো আমার কথা টাকা পয়সা আমাদের দেন না, দিচ্ছেন না, তো আপনি এক কাজ করেন, আপনার কাছে প্রত্যেকদিন এসে তো পারবো না, আপনি আপনার এই ডান হাতটা দিয়ে একটা সিগনেচার করে দেন আমাদের এই বিলটাতে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তা আপনি যেটা করছেন, আপনি টুস করে একটা সিগনেচার করে দিচ্ছেন, প্রাপ্য বিল আপনি কি করে দিচ্ছেন, একটা সিগনেচার করে দিচ্ছেন। এবার আপনার জন্য এই যে বিলে আপনি সিগনেচার করলেন, এটা আপনার জন্য কি প্রদেয় বিল না, এটা আপনার জন্য প্রদেয় বিল তো নাকি, সংবাদপত্র যে দৈনিক আলো ও এই টাকাটা পাবে, এই জন্য ওর কাছে এটা প্রাপ্য বিল, কিন্তু আপনার জন্য এটা কি প্রদেয় বিল না, হ্যাঁ প্রাপ্য বিল, আপনার জন্য কি, হ্যাঁ আপনার জন্য বিজ্ঞাপনটা কি খরচ না, ওর জন্য বিজ্ঞাপনটা কি আয় না, হ্যাঁ তার মানে আপনি হিসাব করতেছেন আপনারটা, হ্যাঁ তার মানে বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর ঠিক আছে প্রদেয় হিসাব ক্রেডিট বলতেছি, হ্যাঁ পড়েন ভালো করে পড়েন। একটা কোম্পানি একটা সংবাদপত্র অফিস হতে সংবাদপত্রের বিজ্ঞাপন ছাপানোর জন্য 250 টাকার একটা বিল পায়, যা 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বিলটি পাওয়ার পর কোন জাবেদা দাখিলা দিতে হবে। এখন আমরা সাধারণত কার জাবেদা করি, কোম্পানি জাবেদা করি না, ওইটাই আসলে আর কিছু না, ঠিক আছে, আমরা তো আমার হিসাবই করি, কোম্পানির হিসাবই করি, বুঝছেন। ওকে, এরপরে এটা উল্টে গেছে, সেটা বাদ, খেয়াল করেন। এরপরে এটা একটা জাবেদা
দেখিলে লাভ ক্ষতি হিসাব 3000 টাকা কোনটা? আচ্ছা বুঝছি। আচ্ছা উপরের টাকা করাইনি, এটা অনেকবার করাইছি। এটা আপনি অনলাইনে আপনি যদি থাকতেন তাহলে আমি মনে হয় অ্যাটলিস্ট 10 বার করাইছি অঙ্কটা। কোন প্রকার কুড়িন সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হলো 20,500 টাকা, কুড়িন সঞ্চিতি 550 টাকা, দেনাদারের উপর 10% কুড়িন সঞ্চিতি এবং 5% বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত? এখানে একটা নোট দিছে যে আলস্য প্রশ্নটিতে দেনাদারের মধ্যে 500 টাকা কুড়িন হয়ে যায়, তার মানে এটা হলো এখানে প্রশ্নে লিখতে ভুলে গেছে, ঠিক আছে? তার মানে 500 টাকা যদি কুড়িন হয় তাহলে কুড়িনটা আমরা কি করবো, এখান থেকে বাদ দিব না? এটা কিছুই করবে না, এটা পুরাতন সঞ্চিতি, কিছুই করতে কিছুই বাদ দিবেন না। 20,000 ওটার কোনো কাজই নেই এই অঙ্কে, ঠিক আছে? 20,500 থেকে আপনি বাদ দিবেন কত? এটা তো পুরাতন সঞ্চিতি, এটা কি সঞ্চিতি? এটা পুরাতন সঞ্চিতি না? কি সঞ্চিতি এটা? হ্যাঁ, তো কুড়িন আপনি সমন্বয় করবেন, কুড়িন তো এই যে কুড়িন সমন্বয় করতে বারণ করে নিত, কিন্তু এটা কুড়িন পুরাতন সঞ্চিতি আপনার কোনো কাজে লাগে? পুরাতন সঞ্চিতি আপনি কি কোনো কাজে লাগান? আপনার বাট্টা সঞ্চিতি নির্ণয় করার সূত্র কি? বাট্টা সঞ্চিতি নির্ণয়ের সূত্র হলো নিট দেনাদার ইনটু বাট্টার পার্সেন্টেজ না? এখন নিট দেনাদার বের করার সময় আপনার কি করতে হয়? নিট দেনাদার বের করার সময় মোট দেনাদারের উপরে আপনার নতুন সঞ্চিতি করতে হয়, তাই না? মোট দেনাদার করার সময় আপনার কি করতে হয়? মোট দেনাদার করার সময় আপনার দেনাদারের থেকে কুড়িন বাদ দিতে হয়। তার মানে দেখেন তো পুরো প্রসেসের মধ্যে কোথাও আপনি পুরাতন সঞ্চিতি অন্তর্ভুক্ত করছেন না, পুরাতন সঞ্চিতি তো কোনো কাজে লাগবে না, ঠিক আছে? এই 10% লাগবে, তাহলে 20,000 থেকে 500 প্রথমে বাদ দিবেন, দিলে থাকবে 20,000, 20,000 এর উপরে 10% করলে হবে 2,000। এই যে নতুন সঞ্চিতি বের করলেন, নতুন সঞ্চিতি এবার এই যে মোট দেনাদার 20,000 হলো, 20,000 থেকে এবার 2,000 বাদ দিবেন, দিলে থাকবে কত? 18,000। কত হবে? 18,000। 18,000 এর উপরে কি করবেন? 5% করবেন, করলে হবে 900 টাকা, ঠিক আছে? ওকে, পরেরটা দেখেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা কমপক্ষে 10 বার করাইছি আমি। হ্যাঁ, আপনি ওই ওদের অনলাইন ক্লাসগুলোতে যদি থাকতেন কিংবা আমার ভিডিওগুলো দেখলে বুঝবেন এই অঙ্কটা আমি অনেকবার প্রায় 2-4 দিন পর পর করাই। আচ্ছা, এর উত্তরও 52,000 আমার মুখস্থ হয়ে গেছে, করাইতে চলেন আমরা দেখাই। একটা যাবে রাখিলাই লাভ ক্ষতি হিসাবে 3,000 টাকা ডেবিট এবং কুড়িনো এই যে লাভ ক্ষতি হিসাবে 3,000 টাকা ডেবিট। এখন আমরা লাভ ক্ষতি হিসাবে কিভাবে, মানে সূত্রটা তো আমরা জানি না? কুড়িনের লাভ ক্ষতি হিসাবে সূত্রটা, লাভ ক্ষতি হিসাবে দেখাতে হবে, এই সূত্রটা কি ছিল? কুড়িন যোগ নতুন কুড়িন কই পাইলেন আপনি? নতুন সঞ্চিতি, নতুন কুড়িন টুড়িন লাগে না, সব ওই কুড়িনের মধ্যে ধরে দিবেন, মাইনাস হলো পুরাতন সঞ্চিতি, তাই না? পুরাতন সঞ্চিতি। আচ্ছা, এখন এই যে লাভ ক্ষতি হিসেবে দেখাতে হবে, এটার পরিমাণ দেখেন এখানে বলে দিচ্ছে। আমরা সাধারণত এটা নির্ণয় করি অন্য প্রশ্নগুলোতে, কিন্তু এখানে এটাই বলে দিচ্ছে 3,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার কুড়িন দেওয়া আছে, দেখেন তো এই অঙ্কে কত কুড়িন দেওয়া আছে? 3,500, বসালাম 3,500। আমাদের নতুন সঞ্চিতি এই অঙ্কে বলা নেই, পুরাতন সঞ্চিতি হলো এইখানে বলা আছে কত টাকা? 2,925 টাকা। আচ্ছা, তাহলে দেখেন তো এই ইনফরমেশন গুলো দিয়ে আমি কি এইখানে যে নতুন সঞ্চিতি বের করতে পারবো কিনা? পারবো। তাহলে কত বের হবে এগুলো ক্যালকুলেশন করলে? কত হবে? $5,925 থেকে 3,000 বাদ দিতে হবে, 4,000 কত? এই 2,925 এই সাইডে গেলে প্লাস হবে, এই 3,500 এই সাইডে গেলে মাইনাস হবে। কত হবে? 4,000। শিওর?
2425 2425। এখন এই 2425 এটার নাম কি? এটার নাম নতুন সঞ্চিতি না? এটার নাম হলো নতুন সঞ্চিতি, ঠিক আছে? এটা হলো নতুন সঞ্চিতি। এখন আমাদের কি করতে হবে? এখন যার টাকা তার হার এটা দিয়ে করতে হবে। যার টাকা ডিভাইডেড বাই তার হার। এখন একটা সূত্র আমরা শিখছি না, গুণ যেটা জানতে চাই, এটা শিখছি তো। তাহলে এখন দেখেন এখানে টাকা বের হয়েছে কত? 2425 টাকা। এটা কিসের টাকা? এটা নতুন সঞ্চিতির টাকা না? নতুন সঞ্চিতি দেখেন তো পার্সেন্টেজ দেওয়া আছে না 5। তাহলে গুণ যদি আমি 100 দিই তাহলে আমি কি পাবো বলেন তো? মোট দেনাদার পাবো না? 100 হলো আমরা কি করি? মোট দেনাদারের উপরে পার্সেন্টেজ করি না? তাহলে যেটার উপরে করি সেটা 100 ধরি। তাহলে এখন এটা যদি 5 দিয়ে কাটাকাটি করি, কত হয়? 4 5 20, 24 4 42, 5 8 কত? 40, 2 25, 5 5 25, মানে 48,500 টাকা হয় না মোট দেনাদার? এটা আমার কি বেরোছে? মোট দেনাদার। আমার কি প্রশ্নে মোট দেনাদার জানতে চাইছে? চাইনি তো। আমার জানতে চাইছে প্রাথমিক দেনাদার। প্রাথমিক দেনাদার। তাহলে প্রাথমিক দেনাদার বের করার ক্ষেত্রে আমরা কি করি? যদি মনে করার চেষ্টা করেন যে আমরা প্রাথমিক দেনাদার থেকে প্রাথমিক যে দেনাদার, প্রাথমিক দেনাদার থেকে আমরা কুড়িন কি করি? বাদ দিই না? কুড়িন, তারপর বারটা, এগুলো বাদ দিত। বারটার দরকার নেই, কুড়িন বাদ দিই। সহজ কথা হলো কুড়িন বাদ। তাহলে কুড়িন বাদ দেওয়ার পরে আমাদের কি বের হয়? আমাদের মোট দেনাদার বের হয় না? এবং এটার উপরে আমরা পার্সেন্টেজ করি না? তাই তো করি নাকি? তাহলে এখন আপনি কি এখন প্রাথমিক দেনাদার বের করতে পারবেন? মোট দেনাদার দেওয়া আছে 48,500, আর এখানে 3,500। তাহলে এখন কত হচ্ছে? 52,000 হচ্ছে না? বুঝতে পারছেন? ক্লিয়ার না ঝামেলা আছে? ঠিক আছে, এর শেষ আপনার। এটা হলো আরেকটা প্রশ্ন ফিনান্সের নিয়ে চলে আসছে। শেষ সোনার বাংলাদেশ। উল্টে একটা গেছে, কোনটা জানি। এখানে এই যে 52,000 টাকা দেওয়া আছে মিলে, অলিখিত অনাদায়ী পাওনা 2,000, এটা বাদ দিবেন, দিলে থাকবে 50,000। ঠিক আছে? এই যে অলিখিত অনাদায়ী পাওনা, এই যে এর উপর 5% করবেন। ঠিক আছে? বুঝছেন? তাহলে এর উপরে 5% করলে 2,500 টাকা। কিছুই করতে হবে না, এটার উত্তর 2,500 হবে। ভুল করছে আপনি। জয়গোলের বই কিংবা র্যাবস বই থাকলে দেখেন, এটাতে 2,500 টাকা অ্যান্সার দিচ্ছে। সেভ করছেন। এরপরেরটা কি কইছে? সানগ্লোয়ার কোম্পানির দেনাদার হিসাব সম্পর্কিত তথ্য দেওয়া আছে। বিক্রয় 1,25,000, নগদ গ্রহণ 50,000 খরিদ্দারকে। এটা ওই যে একটা সূত্র ছিল, নারী বিক্রয়ের সূত্র ছিল, মনে আছে? সমাপনী দেনাদারের সূত্র ছিল 5 নাম্বার। দেখেন আপনাকে 5 নাম্বারের সূত্রটা লেখাইছিলাম। মাত্রাটা হলো মাইনাস হবে, পরবর্তীতে যোগ হয়ে যাবে কুড়িনের মতো করে। কুড়িনও যা করতে হয় বারটাও তাই করতে হয়। ওই যে একটু আগে আমি লিখতে যাচ্ছিলাম, লিখে আবার মুছে দিলাম। বারটাও যা, কুড়িন কি করছেন? হ্যাঁ 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 কুড়িন কি করছেন আপনি? কুড়িনও যা করবেন, কুড়িনের জন্য যে ট্রিটমেন্ট, বারটার জন্য সেম ট্রিটমেন্ট। ঠিক আছে? হ্যাঁ, প্রারম্ভিকের সাথে যোগ হবে, প্রারম্ভিকের সাথে কুড়িন। হ্যাঁ, তাহলে হলো সমাপনীর সাথে, সমাপনী দেনাদার যেটা, ওটার সাথে বারটা আর কুড়িন দুইটাই যোগ হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে শেষ সোনার বাংলাদেশ।